হিটলার সারাক্ষণবর পর্ব ৩১ লেখনী আয়শা লন্ডনের অতিভিজাত এক ৫ তারকা হোটেলের আলো ঝলমলে গ্র্যান্ড হলরুম। চারিদিকে বিশ্বখ্যাত ব্যবসায়ী, সুশীল সমাজ আর দেশ-বিদেশের সাংবাদিকদের জাঁকজমকপূর্ণ আনাগোনা। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই বিশাল সাফল্য উদযাপনের জন্যই আজকের এই রাজকীয় আয়োজন। মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার। তিনি হেসে পুরো হলরুমের উদ্দেশ্যে বললেন, "Hello everyone, welcome. Today is all about celebrating how far we've come and the success of our business. Thank you so much for being a part of this amazing journey. Now, let's enjoy the night." গর্ব আর আনন্দের সাথে বক্তব্য শেষ করে ম্যানেজার যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবেন, ঠিক তখনই পুরো হলরুমের আলো নিভে গিয়ে এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি হল। আচমকা এক মোহনীয় নীল স্পটলাইট এসে পড়ল হলরুমের মূল রাজকীয় সিঁড়ির ঠিক ওপরে, যেখানে দাঁড়িয়ে আছেন চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্মানিত চেয়ারম্যান নিয়াজ চৌধুরী। চেয়ারম্যান সাহেবকে আসতে দেখে ম্যানেজার দ্রুত দৌড়ে গিয়ে তাকে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে সাহায্য করলেন। এমন সময় শিহাব নিজের ডান হাতটি অন্ধকারে মাঝে বাড়িয়ে দিল আর ঠিক সেই মুহূর্তেই এক কম্পিত, নরম ও ফর্সা হাত আলতো করে এসে শিহাবের হাতের ওপর নিজের স্থান করে নিল। মুহূর্তের মধ্যে ক্যামেরা, স্পটলাইট আর ফটোগ্রাফারদের ফ্ল্যাশলাইটের আলো তাদের ওপর এসে ফোকাস করল। শিহাবের পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখে পুরো পার্টিতে উপস্থিত হাজারো আমন্ত্রিত অতিথি যেন একযোগে চমকে উঠল। সবাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। শিহাব চৌধুরীর পরনে আজ নেভি ব্লু ব্লেজার আর ম্যাচিং স্যুট, নিখুঁতভাবে ব্যাকব্রাশ করা চুলগুলো জেলে চকচক করছে, তার আভিজাত্যময় চেহারায় এক চরম গাম্ভীর্য। কিন্তু সবাইকে সবচেয়ে বেশি অবাক করেছে তার পাশে দাঁড়ানো মারিয়ার রূপ ও অদ্ভুত পোশাকের ধরন। লন্ডনের মাটিতে ওয়েস্টার্ন আউটফিটের ভিড়ে মারিয়ার পরনে আজ এক নিখাদ, খাঁটি সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি। পুরো শাড়ি জুড়েই রেশম ও সোনালি জরির অসাধারণ রাজকীয় নকশা। চওড়া আঁচলটি কাঁধ পেরিয়ে পেছনে সুদৃশ্যভাবে ঝুলছে। তার গলায় শোভা পাচ্ছে এক অমূল্য হীরের নেকলেস, যার একদম ঠিক মাঝখানে বসানো রয়েছে একটি দুর্লভ নীল পাথর। কানে ম্যাচিং দুল আর ফর্সা হাতে ডায়মন্ডের অতি সাধারণ কিন্তু মার্জিত চুড়ি। মাথার দীর্ঘ কালো চুলগুলো পেছনে সুন্দর কোঁপা করে বাঁধা, আর তার একপাশে গুঁজে দেওয়া হয়েছে একগুচ্ছ তাজা সাদা গোলাপ। মারিয়ার গলার সেই দুর্লভ নীল পাথরের সাথে ম্যাচিং করেই আজ শিহাব নিজের আউটফিট নির্বাচন করেছে। দুজনের এই স্বর্গীয় সৌন্দর্য দেখে পুরো পার্টির আলো যেন এক নিমেষে ম্লান হয়ে গেল। তারা দুজন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে আসতেই নিয়াজ সাহেব ম্যানেজারকে ইশারা করলেন। ম্যানেজার অমনি এক দৌড়ে একটি ওয়্যারলেস মাইক্রোফোন এনে নিয়াজ সাহেবের হাতে তুলে দিল। নিয়াজ সাহেব মাইক্রোফোনটি হাতে নিয়ে উদাত্ত ও আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, "লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্পেশাল ও আনন্দের রাতে আপনাদের সঙ্গে আরেকটি দারুণ খবর শেয়ার করতে চাই। শিহাবের পাশে যাকে দেখতে পাচ্ছেন, আপনারা সবাই কমবেশি তাকে আমার ছেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। তবে আজকের পর থেকে তার একমাত্র পরিচয়, তিনি এখন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরুণ কর্ণধার মোহাম্মদ শিহাব চৌধুরীর অর্ধাঙ্গিনী মিসেস মারিয়া শিহাব চৌধুরী।" কথাটা শেষ হতেই পুরো হলরুমে করতালি আর অভিনন্দন বার্তার জোয়ার ভেসে এল। পার্টির মাঝখানে বাবার মুখে এমন রাজকীয় ঘোষণার পর মারিয়া লজ্জায় একদম আড়ষ্ট হয়ে গেল। তার ফর্সা গাল দুটি লাল হয়ে উঠল। শিহাব মারিয়ার এই লজ্জা আর ও বাড়িয়ে দিতে ঝুঁকে এসে তার কানে কানে একদম ফিসফিস করে বলল, "ধন্যবাদ, মিসেস চৌধুরী, আমার দেওয়া গিফটগুলো পরে আজ এই রূপ ধারণ করার জন্য। মাশাল্লাহ, আপনাকে সত্যিই বড্ড মারাত্মক সুন্দর লাগছে।" শিহাবের এমন প্রকাশ্য ও রোমান্টিক ফিসফিসানি শুনে মারিয়ার বুকের ভেতর ধুকপুকানি দ্বিগুণ হয়ে গেল। সে লজ্জায় চোখ নিচু করে ধীর পায়ে একপাশে সরে গেল। আর শিহাব ঠোঁটের কোণে এক চিমটি রহস্যময় হাসি ঝুলিয়ে অন্য অতিথিদের সাথে কুশল বিনিময় করতে চলে গেল। উপস্থিত সবাই তাদের দুজনকে নতুন জীবনের একরাশ শুভেচ্ছা জানাতে লাগল। রাত ঠিক ৮টার দিকে ঢাকা সিটি হাসপাতালের প্রাইভেট কেবিনে হঠাৎ হালকা নড়ে উঠল রুবা।
তার চোখ দুটো বন্ধ, কিন্তু কপালে জমে উঠেছে ঠান্ডা ঘাম। আচমকা এক তীব্র আতঙ্কে রুবা চিৎকার করে বেড থেকে লাফিয়ে উঠে ডাকল, মাহির। রুমের কোণায় দাঁড়িয়ে থাকা মাহির এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে রুবার কাছে চলে এল। সে রুবাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ব্যাকুল কণ্ঠে বলল, বার্ড, কি হয়েছে সোনা? এই তো আমি আছি জান। প্লিজ একটু শান্ত হও। কিচ্ছু হয়নি তোমার। মাহিরের চেনা উষ্ণ স্পর্শ আর গলার আওয়াজ পেতেই রুবা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মাহিরের শার্টের কাপড় শক্ত করে আঁকড়ে ধরে কেঁদে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, হিটলার বর, আমি আমি আর লুকোচুরি খেলব না। আমি যদি আবার লুকাই, তবে ওই লোকটা আমাকে আবার খুঁজে পেয়ে একদম মেরে ফেলবে। প্লিজ, প্লিজ আমাকে বাঁচান মাহির। আমাকে ছেড়ে কোথাও যাবেন না, প্লিজ। অতিরিক্ত ভয় আর ট্রমার কারণে রুবা কি বলছে তা সে নিজেই বুঝতে পারছে না। মাহির নিজের চোখ দুটি শক্ত করে বুজে রুবাকে বুকের মাঝে আরও নিবিড় করে চেপে ধরল। রুবার এই অবর্ণনীয় যন্ত্রণা আর অসহায়তা মাহিরের বুকের ভেতরটা যেন তীক্ষ্ণ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছে। রাগে মাহিরের চোখের কোণ লাল হয়ে উঠল। রুবাকে এভাবে আবোলতাবোল বকতে আর অনবরত কাঁপতে দেখে পাশে দাঁড়িয়ে থাকা ফারহান দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে এল। ডাক্তার কেবিনে ঢুকে দেখলেন রুবা মাহিরকে শক্ত বাঁধনে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ডাক্তার এগিয়ে এসে বললেন, মাহির, ওকে একটু ছাড়ুন, আমাকে পেশেন্টকে চেক করতে হবে। কিন্তু মাহির যখনই রুবাকে নিজের বাহু থেকে আলতো করে সরাতে চাই, রুবা আরও ভয়ে মাহিরের বুকের সাথে লেপ্টে গেল। তার গ্রিপ কিছুতেই ঢিলে হচ্ছে না দেখে মাহির ডাক্তারের দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিল, যা করার এই অবস্থাতেই করতে। মাহিরের ইশারা পেয়ে ডাক্তার পরম দক্ষতায় সেই অবস্থাতেই রুবার গায়ে একটি ঘুমের ইনজেকশন পুশ করে দিলেন। ওষুধ রক্তে মিশতেই ধীরে ধীরে রুবার নিঃশ্বাস শান্ত হয়ে এল এবং সে মাহিরের বুকেই পড়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। মাহির পরম মমতায় রুবাকে বেডে শুইয়ে দিল। তারপর ফারহান, মরিয়ম বেগম ও মাইশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমরা সবাই বাড়ি চলে যাও। আমি আর ফারহান আছি ওর সাথে। ফারহানও মরিয়ম বেগমকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ মনি, তোমরা বাড়ি যাও। ইনজেকশন দেওয়া হয়েছে, ও এখন ঘুমাচ্ছে। আশা করি রাতে আর জ্ঞান ফিরবে না। কাল সকালে এসো। সবাই চলে যাওয়ার পর ফারহান মাহিরের দিকে তাকাতেই মাহির ফারহানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ফারহান, বাইরে দাঁড়া। কথা আছে তোর সাথে। মাহিরের কথা মতো ফারহান কেবিন থেকে বের হয়ে করিডোরে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরই মাহির গম্ভীর মুখে বেরিয়ে এল। মাহির ফারহানকে সাথে নিয়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে সোজা একদম নির্জন ছাদে চলে এল। ছাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে নিচে রাতের শহরের ব্যস্ত যানবাহনের আলোর দিকে তাকিয়ে রইল মাহির। তারপর পেছনে ফিরে ধীর অথচ থমথমে গলায় প্রশ্ন করল, হান, তোদের ওই ড্রয়িং রুমের সিসিটিভি ক্যামেরাটা কি চালু আছে নাকি নষ্ট হয়ে গেছে? মাহিরের মুখে হঠাৎ ক্যামেরার কথা শোনামাত্রই ফারহান একটু থতমত খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, না, মানে ওই ক্যামেরাটা বেশ কিছুদিন ধরে নষ্ট হয়েছিল রে, আর ঝামেলায় ঠিক করানোর সময় পাইনি। ফারহানের মুখে এমন দায়সারা জবাব শুনে মাহিরের মেজাজ এক মুহূর্তে চড়ে গেল। সে হুট করে এক পা এগিয়ে এসে সজোরে ফারহানের জামার কলারটা শক্ত করে চেপে ধরল। মাহির বাঘের মতো গর্জে উঠে বলল, শালা, তুই যেমন ঢিলেঢালা, তোর সব জিনিসপত্রও ঠিক তেমন। আমার শেষ চেষ্টাটাও বিফল করে দিলি। রুবা ড্রয়িং রুমে নিশ্চিত কিছু একটা বা কাউকে দেখে মারাত্মক ভয় পেয়েছে। এমনকি অজ্ঞান হওয়ার আগে ও আমাকে ইশারায় কিছু একটা দেখাতে চেয়েছিল, কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই ও হেলে পড়ল। মাহির ফারহানের কলারটা এক ঝটকায় ছেড়ে দিল। তারপর রাগ সামলে চোয়াল শক্ত করে আদেশের সুর যোগ করল, রাফিকে এখনই ফোন কর। আর ওই নিশান আহমেদ লোকটার সমস্ত ডিটেইলস কাল সকালের মধ্যে বের করতে বল। এটুকু বলেই মাহির ঝড়ের গতিতে ছাদ থেকে নিচে নেমে গেল।
আর ফারহান কলারটা সোজা করতে করতে পেছনে বিড়বিড় করে মাহিরকে মনে মনে গালি দিতে লাগল। শিহাব বেশ কয়েকজন বিদেশি বিজনেসম্যানের সাথে হাসিমুখে বিজনেস ও নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে আচমকা সামনে থেকে কেউ এসে কোনো প্রকার সুযোগ না দিয়ে শিহাবকে সামনে থেকে দুই বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ অপরিচিত কারো এমন দুঃসাহসিক ছোঁয়ায় শিহাবের কপাল কুঁচকে গেল। সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে স্থির দাঁড়িয়ে রইল। তার বরফশীতল চেহারায় এক নিমেষে চরম বিরক্তি ফুটে উঠল। তাই সে ব্যক্তিটিকে প্রশ্ন করল, এই কি আপনি? ব্যক্তিটি যখন কোন কথা বলছে না, তাই শিহাব এক হেঁচকা ঝটকায়কে সেটা দেখার জন্য নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে সামনে এনে দাঁড় করাল। কিন্তু সামনে থাকা মানুষটির মুখের দিকে তাকাতেই শিহাব চৌধুরীর চোখের মণি বিস্ময়ে এক মুহূর্তের জন্য রাগে লাল হয়ে গেল। অপরিচিত হাতের ছোঁয়ায় তীব্র বিরক্তি নিয়ে শিহাব এক ঝটকায় মেয়েটিকে নিজের কাছ থেকে ঠেলে সামনে এনে দাঁড় করাল। মেয়েটির মুখের দিকে তাকাতেই শিহাবের চোখের মণি বিস্ময়ে আর চরম রাগে স্থির হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মিস যারা, আপনি? কথাটি বলেই শিহাবের নজর গেল ভিড়ের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মারিয়ার দিকে। মারিয়া বাকরুদ্ধ হয়ে কাঁচঘেরা ছলছল চোখে শিহাব আর যারার দিকে তাকিয়ে আছে। মারিয়ার চোখ জলে চিকচিক আর কষ্ট দেখে শিহাব হলরুমের ভিড়ের মাঝে মনে মনে বলে উঠল, শালি ঘরের শালি, তুই আর আসার সময় পালি না? আমার এই সদ্য জোড়া লাগা নতুন সংসারটা ভাঙতে আসলি এখন? তবে মুখের ভাব গোপন রেখে শিহাব সবার সামনে যারাকে লক্ষ্য করে কঠোর গলায় চেঁচিয়ে উঠল, আপনার এত বড় সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার, বলুন তো? জাইন? জাইন কোথায়? শিহাবের হাঁকটাকে জাইন নামের এক তরুণ দ্রুত এগিয়ে এসে বলল, জি স্যার। শিহাব ফুঁসে উঠে বলল, আপনার বোনকে সামলান। এটুকু বলে শিহাব সেখান থেকে পা বাড়াতে নিলেই যারা আবার এক প্রকার ছিটকে এসে শিহাবের হাত শক্ত করে আঁকড়ে ধরে বলে উঠল, শিহাব, আমি তোমাকে ভালো। যারা তার পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই বাতাসের বেগে এক বিকট শব্দে একটা সজোরে থাপ্পড় এসে পড়ল যারার বাম গালে। ঠাস! পাটির মাঝখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। কে দিল থাপ্পড়টা তা দেখতে গিয়ে শিহাব দেখল, পাশে দাঁড়িয়ে থাকা মারিয়া এক রুদ্রমূর্তি ধারণ করে থরথর করে কাঁপছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। শিহাব মারিয়ার এমন অধিকারবোধ ও রুদ্ররূপ দেখে চরম অবাক হলেও মনে মনে অত্যন্ত তৃপ্তির এক হাসি দিল। সে বলে উঠল, আহা! আরে ওয়াও, সাবাস আমার বাঘিনী! দিলি তো একদম আসল জায়গায় থাপ্পড়টা। ওদিকে যারা গালে হাত দিয়ে অবিশ্বাস্য চোখে তাকিয়ে চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ স্ল্যাপ মি! যারার চিৎকারের জবাবে মারিয়া একচুলো পিছপা না হয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টাচ মাই হাজব্যান্ড! মারিয়ার মুখে এত মানুষের সামনে প্রকাশ্যে এমন সাহসী ও স্পষ্ট জবাব শুনে শিহাব চৌধুরীর মুখের ভাষা হারিয়ে গেল। কে তোমার স্বামী? যারার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রশ্ন ছুড়ল। মারিয়া উত্তর দেওয়ার আগেই জাইন এসে বোন যারার হাত শক্ত করে টেনে ধরে বলল, যারা, তুই এখানে কেন এসেছিস? আর মিস মারিয়া হলেন আমাদের শিহাব স্যারের বিবাহিতা স্ত্রী, মিসেস চৌধুরী। চল এখান থেকে। যারা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, ভাইয়া, কি বলছ এসব? এটা কিছুতেই হতে পারে না। ও কিভাবে ওনার ওয়াইফ হবে, বলো? যারা এবার মারিয়ার দিকে গায়ের জোরে এগিয়ে গিয়ে বিষাক্ত গলায় বলল, এই মেয়ে, তুমি নিশ্চয়ই স্যারকে ফাঁদে ফেলে বিয়ে করেছ। নিজের রূপ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে ওনাকে বিয়ে করতে বাধ্য করেছ, তাই না? যারার কথা শুনে মারিয়া এক চুলো না দমে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হুম। তুমি যদি মনে কর আমি রূপ দেখিয়ে ভুলিয়ে বিয়ে করেছি, তবে তাই মনে করো। কথাটা বলেই মারিয়া আরেক মুহূর্ত সেখানে দাঁড়াল না। কারো কোনো কথা না শুনে একটানে সিঁড়ি দিয়ে ওপরের নিজের ঘরের দিকে চলে গেল। মারিয়াকে চলে যেতে দেখে শিহাব জাইনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, জাইন, ওকে এখনই এখান থেকে নিয়ে যান। তারপর সে উপস্থিত অতিথিদের দিকে তাকিয়ে বলল, আজকের পার্টি এখানেই সমাপ্ত। আপনারা সবাই ডিনার শেষ করে যাবেন। আর সত্যিই দুঃখিত,
আপনাদের সময়টা নষ্ট করার জন্য। এটুকু বলেই শিহাব দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। অন্যদিকে শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে যারা মনে মনে বলল, এত সহজে আমি তোমায় ছাড়ব না আমি, শিহাব চৌধুরী এই বলে যারা তার ভাই এর থেকে হাত ছাড়িয়ে বাইরে দিকে হাঁটা দিল। রুমে এসেই মারিয়ার জমিয়ে রাখা রাগ আর অভিমানের বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কেঁদে উঠে হাতের ডায়মন্ডের চুড়িগুলো খুলে মেঝের ওপর আছড়ে ফেলল। গলার ভারী নেকলেসটা খুলতে গিয়ে তাড়াহুড়োয় শাড়ির পিনে তার একটা হাত আটকে গেল। ঠিক তখনই একজোড়া শক্ত ও পরিচিত হাত এসে মারিয়ার হাতটি আলতো করে ছাড়িয়ে দিল। আয়নায় তাকিয়ে মারিয়া দেখল পেছনে শিহাব দাঁড়িয়ে আছে। মারিয়ার এই ভীষণ রাগী আর ফর্সা লাল মুখটা দেখে শিহাব আর নিজেকে সামলাতে পারল না। সে এক ঝটকায় মারিয়াকে নিজের বুকের একদম কাছে টেনে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। মারিয়া ছুটাছুটি করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠল। সে ডুকরে কেঁদে উঠে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। শিহাব মারিয়ার মাথায় ঠোঁট ছুঁয়ে পরম মায়ায় বলল, ছাড়ার জন্য তো ধরিনি মিসেস চৌধুরী। কথাটি বলে শিহাব মারিয়াকে নিজের বাঁধন থেকে একটু ঢিলে করে তার দু চোখের কোণের জল পরম মমতায় মুছে দিল। তারপর মৃদু কণ্ঠে বলল, তুমি প্লিজ কেঁদো না, তোমার চোখের এই পানি আমি আগেও সহ্য করতে পারতাম না, আর এখন তো প্রশ্নই ওঠে না। শিহাবের এই পরম মায়াবী কথা শুনে মারিয়া চোখ তুলে তাকাল। দেখল শিহাব একদম অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। শিহাবের সেই গভীর দৃষ্টির সাথে চোখ মিলতেই মারিয়ার রাগ যেন এক নিমেষে উধাও হয়ে গেল। সে লজ্জায় রাঙা হয়ে শিহাবের চওড়া বুকের মাঝে নিজের মুখটা লুকিয়ে ফেলল। শিহাব মারিয়াকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, মিস যারা তোমায় আমি ছাড়ব না, আমার ওয়াইফের গায়ে চরিত্রহীনা লাগিয়ে তোমাকে আমি শান্তিতে থাকতে দিব না প্রমিস এই বলে। শিহাবের ঠোঁটের কোণে এক চতুর হাসি ফুটে উঠল। সে মারিয়ার কানের কাছে ঝুঁকে এসে একদম ফিসফিস করে বলল, তোমার এই লজ্জাই যে আমাকে কন্ট্রোললেস করে দিচ্ছে মিসেস চৌধুরী। এখন বলুন তো আমার কি করা উচিত? শিহাবের এই অতি ঘনিষ্ঠ ইঙ্গিতপূর্ণ কথা শুনে মারিয়ার শরীরের ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। শিহাব মারিয়াকে আলতো করে ছেড়ে দিয়ে তার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। তারপর বলল, নিচে গেস্টের বিদায় জানিয়ে আমি আসছি। আর হ্যাঁ, তোমার আর নিচে যাওয়ার দরকার নেই। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি মেড দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। এটুকু বলেই শিহাব মুচকি হেসে রুম থেকে নিচে নেমে গেল। নিচে নেমে হলরুমের বাকি বিজনেসম্যানদের বিদায় দিয়ে বের হওয়ার সময় হঠাৎ এক প্রবীণ ভদ্রলোকের সাথে শিহাবের শরীরে ধাক্কা লেগে গেল। শিহাব নিজেকে সামলে নিয়ে দ্রুত বলল, আই আম রিয়েলি সরি, আসলে দেখতে পাইনি। ভদ্রলোকটি শিহাবের দিকে না তাকিয়েই দ্রুত মুখে হাত দিয়ে বললেন, ইটস ওকে ইটস ওকে। লোকটির গলার কণ্ঠ শোনামাত্রই শিহাবের মাথায় এক ঝিলিক বিদ্যুৎ খেলে গেল। বড্ড চেনা চেনা ঠেকছে এই কণ্ঠস্বরটা। লোকটি পাশ কাটিয়ে চলে যেতে নিলেই শিহাব তাকে ডেকে উঠে বলল, হেই ইউ মি, আপনার কণ্ঠটা কেমন চীনা চীনা লাগছে, আমি আগে ও যেন আপনার কণ্ঠটা শুনেছি। এই কথা শুনে ভদ্রলোকটি বলল, আপনি আমাকে কি করা চিনবেন, আমাদের তো আজই দেখা হলো প্রথম। এই কথা শুনে শিহাব আরও একটু এগিয়ে এসে লোকটিকে বলে, শিহাব চৌধুরীকে কে মানুষ চিনাতে আসবেন না মি ওসমান উদ্দিন ওরফে আরফান আলী। নিজের আসল নাম শোনামাত্রই লোকটি থমকে দাঁড়িয়ে পড়ল। শিহাব দ্রুত তার সামনে গিয়ে শক্ত হয়ে দাঁড়াল। শিহাবকে একদম সামনে দেখে আরফান আলী থরথর করে কাঁপতে লাগলেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, মানে আপনি আমাকে কিভাবে চিনলেন স্যার? শিহাব এক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনাকে আমি সেই দিনই চিনেছি, কিন্তু সত্যিটা জানতে একটু দেরি হয়ে গেছে। এখন সোজা বলুন, কেন করলেন এমনটা আমাদের সাথে? কে বলেছে আপনাকে এত বড় ড্রামা সাজাতে? যদি সত্যিটা না বলেন, তবে এখনই আপনার চাকরি নট। চাকরি হারানোর ভয়ে আরফান আলী একদম ভেঙে পড়লেন। তিনি মুখ খুলতে যাবেন, কিন্তু শিহাব তাকে থামিয়ে দিয়ে বলল, এখানে নয়, আমার সাথে পার্কিং এরিয়ায় চলুন।
পার্কিং এরিয়ার এক নির্জন কোণে এসে শিহাব দাঁড়াতেই আরফান আলী হাত জোর করে কেঁদে ফেললেন, স্যার, আমি আপনাকে সব সত্যি বলছি, কিন্তু প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না। শিহাব গম্ভীর কণ্ঠে বলল, বলুন, আমি শুনছি। আরফান আলী কাঁপা কাঁপা কণ্ঠে অতীত বলতে শুরু করলেন। সেদিন বিকেলে স্যার আমাকে হঠাৎ ফোন করেন। ফোন করে বলেন, আরফান আলী, তুমি কোথায়? আমি বললাম, অফিসে স্যার। উনি আমাকে অফিসের কাছের রেস্টুরেন্টে যেতে বলেন। আমি রেস্টুরেন্টে গিয়ে দেখি স্যার আগে থেকেই বসে আছেন। সালাম দিয়ে দাঁড়াতেই স্যার আমাকে বসতে বললেন। কিছুক্ষণ চুপ থেকে স্যার বললেন, আরফান আলী, তুমি আমার অফিসের সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তুমি শিহাবের সাথে মারিয়ার বিয়েটা যেকোনো উপায়ে করিয়ে দাও। মেয়েটা আমার ছেলেকে বড্ড ভালোবাসে, ওর চোখের পানি আমি আর দেখতে পারছি না। এই বলে স্যার চোখ মুছেন। স্যার জানেন, আমার সবচেয়ে বড় দুর্বলতা হল মানুষের চোখের পানি। স্যারকে এভাবে কাঁদতে দেখে আমি ইমোশনাল হয়ে যাই। আমি বললাম, স্যার, শিহাব স্যার জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবেন। স্যার হেসে উঠে বললেন, আরে মারবে না, ও কিছুই জানতে পারবে না। আমি তোকে প্ল্যান বলছি, শোন। এরপর স্যারই আমাকে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেন। কিভাবে কি করতে হবে, কিভাবে আপনাদের বিয়েটা করাতে হবে, সব স্যার নিজ হাতে সাজিয়েছেন। আরফান আলীর মুখে নিজের বাবার এই রাজকীয় ১৬ আনা নাটকের কথা শুনে শিহাব নিজের কপালে হাত দিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শিহাব আরফান আলীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, আপনি এখন মাস্ক পরে পেছনের গেট দিয়ে বের হয়ে যান, যেন মারিয়া আপনাকে কোনোভাবে না দেখে। আর হ্যাঁ, আজকে রাতে ফ্লাইট এ আপনি চলে যাবেন। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই সত্যটা যে আমি জেনে গেছি, তা যেন আমার বাবাও ঘুণাক্ষরে টের না পান। বুঝলেন? জি, জি স্যার, বলে আরফান আলী তড়িঘড়ি সেখান থেকে প্রস্থান করলেন। শিহাব পার্কিং লটে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এক চতুর হাসি দিয়ে বলল, বাহ বাবা, আমার নিজের বাবাই আমার বিয়ের আসল মাস্টার মাইন্ড। ভালোই চাল খেলেছ। চলবে।